নমস্কার। আজ নিউক্লিয়ার হেলথ বাংলায় আমি বিশ্বরূপ আপনাদের সাথে আবার এলাম। ঘটনা হলো, আজকের আসার একটা সায়েন্টিফিক কারণ আছে। আপনারা নিশ্চয়ই নিউক্লিয়ার হেলথ যারা ফলো করেন বা যারা নতুন এসেছেন নিউক্লিয়ার হেলথ বাংলাতে নিয়মিত আসছেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কতগুলো কথা, যে কথাগুলো অনেক আগে বলেছিলাম, যে নিউ স্ট্রেনের কথা, করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ভ্যারিয়েন্ট পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে দেখা যাচ্ছে তার কথা বলেছিলাম, এবং সেখান থেকে যে কী রিস্ক ফ্যাক্টরটা কী সেটাও কিন্তু আমি এক্সপ্লেনেশন আগে করেছিলাম। তো আজকে ভারতের রেসপেক্টে, ভারতের যে স্ট্রেন পাওয়া যাচ্ছে, যে যত স্ট্রেন পাওয়া যাচ্ছে, বর্তমান সিচুয়েশনের রেসপেক্টে আমি কিছু কথা আজকে বলতে চাই। এটা সম্পূর্ণ অ্যাওয়ারনেস তথ্য। এই তথ্যগুলো আপনাদেরকে সমৃদ্ধ করবে এই আশা রাখি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এইমসের চিফ ডক্টর রণদীপ গুলেরিয়া যেটা বলেছেন, যে নতুন ভারতে প্রায় শতাধিক যে স্ট্রেন পাওয়া গেছে, স্ট্রেন এখন পাওয়া গেছে কোভিড নাইন্টিন এই ভাইরাসটার, তো সেই রেসপেক্টে আবার নতুন করে মহারাষ্ট্রে বিশেষ করে 3টে জেলায় আবার নতুন করে রেস্ট্রিকশন চালু হচ্ছে, কিছুক্ষণের জন্যও লকডাউন শুরু হচ্ছে। তিনি যেটা বলতে চেয়েছেন যে এই নতুন যে স্ট্রেনসগুলো আসছে, এগুলো আগের স্ট্রেনের থেকেও হয়তো বেশি ইনফেকশন ছড়াতে পারে। অফকোর্স যদি বেশি ইনফেকশন ক্ষমতা থাকে, তার সিভিয়ারিটি আমরা আজকে জানি না, সেটা আগামী দিনে কিন্তু আমরা জানতে পারবো। তবে যেটা থিওরি যেটা বলে, একটা বিজ্ঞান ভিত্তিক একটা আলোচনা, তার যে রেসপেক্টে যে বেসিক সায়েন্স আছে যেটা বলে কি হচ্ছে, কেন নতুন নতুন এই যে ভ্যারিয়েন্টগুলো তৈরি হচ্ছে, নতুন নতুন স্ট্রেন আসছে কেন না, ভাইরাস সবসময় কি করে, আমাদের হোস্ট সেলে প্রবেশ করে অ্যাক্টিভিটিস শুরু করে, রাইট? বেঁচে থাকার লড়াই, বংশবিদ্যার বিস্তার করার লড়াই। তো তারা সিস্টেমকে বাইপাস করতে শিখে যায়। আমাদের সিস্টেম কি করে, যে বাইরের এই ভাইরাস ব্যাকটেরিয়া যাই করুক, ফরেন পার্টিকেল আমাদেরকে অ্যাটাক করুক না কেন, আমাদের সিস্টেম, ইমিউন সিস্টেম কি করে, তাকে প্রতিরোধ করে তোলার সৃষ্টি করে। একটা লড়াই হয়, সেই লড়াইয়েই কখনো কখনো আমরা ধরাশায়ী হই, কখনো কখনো আমরা যুদ্ধে জয়লাভ করি, রাইট? তো এই যে কোভিড-19, এই যে নোবেল কোভিড-19 কেন বলছে, এই যে ভ্যারিয়েন্টগুলো, এগুলো যে স্পাইক প্রোটিন আছে, আউটার লেয়ারের যে স্পাইক প্রোটিনগুলো রয়েছে, তার অনেক সিকোয়েন্স আছে, রাইট? অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স রয়েছে। সেই সিকোয়েন্সের কিছু কিছু পার্ট মিউটেশন হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তার ফলে তারা অ্যান্টিবডি, আমাদের শরীরে যদি অ্যান্টিবডি থাকেও, সেই অ্যান্টিবডিকে বাইপাস করার যে কৌশল, সেটা তারা শিখে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, যেটা আশঙ্কা করা হচ্ছে, যে এই নতুন নতুন ভ্যারিয়েন্ট বা নতুন নতুন স্ট্রেনস, এইগুলো আমাদের যাদের শরীরে অলরেডি অ্যান্টিবডি আছে, যারা ভ্যাকসিনেশন নিয়েছেন বা যারা অলরেডি প্রিভিয়াসলি ইনফেক্টেড হয়েছেন, তারাও কিন্তু ইনফেক্টেড হতে পারেন, কারণ তারা এই অ্যান্টিবডিকে বাইপাস করতে শিখে যাচ্ছে। তাহলে এটা একটা নতুন একটা চ্যালেঞ্জ আগামী দিনে আমরা ফেস করব। তাই এই 1 বছরের অধিক সময়, প্রায় 1 বছর 3 মাস, আমরা একটা ওয়েবের ওপর দিয়ে গেলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন বিভিন্ন মিডিয়া চ্যানেল বারবার সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভের কথা বলছিল, আমি বলেছিলাম এটা এখনও ফার্স্ট ওয়েভই চলছে। যদি বিশ্বের প্লটের দিকে তাকান, তাহলে দেখবেন যে এখন একটা কার্ভ উঠে একটু নিচের দিকে এসেছে, তাহলে একটা ওয়েভের আকার ধারণ করেছে রিপোর্টেড কেসের ভিত্তিতে। তাহলে একটা ওয়েভ আমরা এখন কমপ্লিটের দিকে। তা বলে কি টোটাল করোনা ভাইরাসকে আমরা প্রতিরোধ করতে পেরেছি? না, স্টিল ইনফেকশন কন্টিনিউ হচ্ছে। এখন সংখ্যাটা লাখে না হয়ে পার ডে কয়েক হাজারে হচ্ছে। ইনফেকশনস স্টিল অনগোয়িং। নাও দ্য চ্যালেঞ্জ ইজ সেকেন্ড ওয়েভ ইজ কামিং, রাইট? আপনারা বলবেন যে করোনা 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 অনেক জায়গায় যেগুলো বলে, যারা নন সায়েন্টিফিক কথা বলে, এটা অনেকটা গুজব,
এটা এটা এর কোনো বেস নেই। কিন্তু এর যদি বেসই যদি না থাকতো, তাহলে এই সারা বিশ্বের এই সিচুয়েশান কি তৈরি হতো? সব রাষ্ট্র নেতারা, তাদের কি মেডিকেল সাপোর্ট টিম নেই, ইন্টেলেকচুয়াল পিপল নেই যারা এটাকে, বা গবেষণা নেই যে এটাকে বলবে যেটা ফেক? আজকের আমাদের ডেভেলপমেন্ট সবটাই সায়েন্সের ওপর বেস করে দাঁড়িয়ে আছে। সব কিছু নিমেষের মধ্যে আমি লাইভ করছি, দেখুন, এটাও সায়েন্স, বিজ্ঞান। তাহলে ঘটনা হচ্ছে কোভিড-19 এই ভাইরাস, এটা ম্যাটার্স, স্টিল ম্যাটার্স আস, লাইক হাজার মানে বেসিক্যালি লক্ষ আমাদের ভারতেও 1,50,000-এর ওপর মানুষের মৃত্যু হয়েছে রিপোর্টেড। সেটা আন্ডার রিপোর্টেড, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, আমি সেটা আজকে নিয়ে যাচ্ছি না। আজকে যেটা বলতে চাইছি যে আমাদের আবার কিন্তু নতুন করে সচেতনতার সময় এসেছে। আমাদের এবার সেকেন্ড ওয়েভকেও সচেতনতার সঙ্গে প্রিভেন্ট করতে হবে। আমরা যারা এই যুদ্ধে জয়লাভ করেছি, যারা কোভিড-19 ইনফেক্টেড হয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সচেতনতার প্রয়োজন আছে। আমরা যারা ইনফেক্টেড হইনি, তাদের ক্ষেত্রেও কিন্তু সচেতনতার প্রয়োজন তো সবসময় থাকছেই। তো যে 3টে মেথড আমরা ফলো করি, এই প্রিভেন্টিভ মেথড, সেই প্রিভেন্টিভ মেথডের ওপর দিয়ে কিছু যাবার জায়গা নেই। যে আমরা ডিস্টেন্স মেনটেন করব, মাস্ক পরব, আর হাত ওয়াশ করব সাবান দিয়ে ঘন বা স্যানিটাইজ করব। এর সাথে যেটা আমাদের এখন অ্যাড হয়েছে যে ভ্যাকসিনেশন ড্রাইভ। এই যে ভ্যাকসিনেশন ড্রাইভটা হচ্ছে, এটা আমাদেরকে এই যুদ্ধে আর একটা অস্ত্র এনে দিয়েছে। এবার এত সংখ্যক মানুষের ভ্যাকসিনেশন এত অল্প সময়ের মধ্যেও সম্ভব নয়। হেলথ কেয়ার প্রোভাইডারদের ক্ষেত্রে যে ভ্যাকসিনেশন ড্রাইভটা শুরু হয়েছে, বা এলডারলি পিপলদের ক্ষেত্রেও হয়তো শুরু হয়েছে কম বেশি, সেটা একটা অস্ত্র মাত্র। আমাদের বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে সেটা এখনও টাইম সাপেক্ষ। এবং আগামী দিনে এই নতুন ভ্যারিয়েশন বা নতুন স্টেন যে কথাগুলো আসছে, সেগুলো কতটা এফেক্টিভ হবে সেটাও কিন্তু সময় বলে দেবে। যদিও বিভিন্ন কোম্পানি দাবি করছে যে সাউথ আফ্রিকার ইংল্যান্ডের ভ্যারিয়েন্টকে প্রতিহত করবে, সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টকে প্রতিহত করবে, অনেক মিডিয়া, অনেক কোম্পানি দাবি করছে। কিন্তু সেটা বাস্তব চিত্রে যখন আমাদের সিনারিওতে আসবে, আমরা যখন অরিজিনাল ফিল্ড বেস এভিডেন্স দেখব, তখন সেটা কিন্তু আমাদের কাছে প্রমাণিত হবে। এখন কিছু স্টাডির কথা আপনাদের বলেছিলাম আগে। আপনারা যদি নিউক্লিয়ার হেলথ বাংলা ফলো করে থাকেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন ট্রায়াল সাউথ আফ্রিকায় চলছিল, সেটা হল্ট হয়ে গেছে। কারণ সেখানে বিপুল সংখ্যক মানুষ যারা ওই ট্রায়াল ভ্যাকসিনটা নিয়েছিল, তারাও ইনফেক্টেড হয়েছে এই নতুন ভ্যারিয়েন্টের দ্বারা। ভালো করে বুঝবেন, তার মানে সেই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা নতুন ভ্যারিয়েন্টকে প্রতিহত করতে পারছে না, কারণ এই ভ্যাকসিনটা শিখে গেছে কি করে শরীরের অ্যান্টিবডিকে বাইপাস করে সংক্রমণ ছড়াতে হয়। তাহলে আমাদের কিন্তু প্রতিনিয়ত এই ভ্যাকসিন ডেভেলপমেন্টটাও কিন্তু কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। তাই আমাদের কাছে সত্যি একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু তার জন্যে আমরা ভেঙে পড়ব না। আমরাও অনেক স্মার্ট, রাইট? আমরাই তো সর্বশক্তিমান। পৃথিবী চালাচ্ছে কারা? আমরাই বন ধ্বংস করছি, আমরাই চাঁদে পাঠাচ্ছি, আমরাই মঙ্গল গ্রহ অভিযান করছি, আমরাই সব করছি, রাইট? আমরাই হচ্ছি সর্বশক্তিমান। কিন্তু কখনো কখনো একটা ভাইরাসের কাছেও আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। আমি এই কথাটা বলি, কখনো কখনো একটা ভাইরাসও আমাদের ঘরে ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু তার জন্য কি আমরা থেমে আছি? নিশ্চয়ই থেমে নেই। আমাদের গবেষণা চলছে, আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালস চলছে, যাতে করে এই ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারি। তাই সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে এবং আমরা প্রিভেন্টিভ মেজারটা কন্টিনিউশনটা করব। তাই নিউক্লিয়ার হেলথে আপনারা যারা ফলো করেন, আপনারা যদি আমার প্রিভিয়াস কোনো ভিডিওতে যান, যে বার্তাগুলো আমি দিই সেগুলো অনেকটা
সময়ের রেসপেক্টে সময়ের ঘটনাগুলোকে নিয়ে আমি একটা মতবাদ দেওয়ার চেষ্টা করি, একটা ডিরেকশান দেওয়ার চেষ্টা করি, যে ডিরেকশানটা আপনাদেরকে এনরিচ করবে। হয়তো আপনারাও কিন্তু মতবাদ দিতে পারেন, এখানে কমেন্ট লিখে কোনো তথ্য শেয়ার করতে অবশ্যই পারেন। তো আমার এই যে আজকের আলোচনা, যে মহারাষ্ট্রে বিভিন্ন ডিস্ট্রিক্টে আবার স্টার্ট হয়েছে, যেখানে সেখানে আবার রেস্ট্রিকশান চালু হচ্ছে, সেটা তো আগামী দিনে অন্যান্য স্টেটেও আসতে পারে। প্রথম যখন 200-300 ধরা পড়েছিল, যখন আমাদের প্রথম কোভিড-19 ভাইরাসটা ভারতবর্ষে এসেছিল 1 বছরের আগে, তখনও কিন্তু সেই কাউন্টটা 200-300 ছিল। তারপর যত মেজার হয়েছে, যত টেস্টিং হয়েছে, তত নাম্বারটা বেড়েছে। তাহলে আমাদের আবার যখন টেস্টিং শুরু হবে এই নতুন ভ্যারিয়েন্টে, তখন দেখবেন আবার নাম্বারটা বাড়ছে। টেস্টিংটা তো হতে হবে। এবার ঘটনা হচ্ছে যে আমরা এটাকে অনেকে, আমি একটা খবরের কাগজের, মানে একটা বেসিক্যালি একটা অনলাইন একটা লিডিং নিউজ পেপারের একটা ব্লগ দেখছিলাম, তার কমেন্টগুলো দেখছিলাম। আমি স্টাডি করছিলাম যে কোথায় আমরা দাঁড়িয়ে আছি সাধারণ মানুষ, এবং সেখানে আমি যেটা দেখলাম যে প্রত্যেকটা মানুষ যারা কমেন্ট করছে, প্রথমত কমেন্ট করছে তারা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট মেন্টাল স্টেটটা আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা কোথায় যাচ্ছি। উই আর হিডিং, আমরা হিউম্যান, রাইট? উই আর হিডিং। আমরা যখন একটা সায়েন্টিফিক তথ্যের ওপর কোনো একটা মিডিয়া নিয়ে এসছে, সায়েন্টিফিক তথ্য নিয়ে এসেছে, তার উপর কমেন্ট করছি অত্যন্ত স্ল্যাং ল্যাঙ্গুয়েজে, কিন্তু সেটা কিন্তু একটা সত্যি একটা অ্যাওয়ারনেস ব্লগ ছিল। সেটা টোটাল যে আজকের সিনারিওটা আসছে, বিভিন্ন বিজ্ঞানী কী বলছেন, সেটার কিন্তু একটা এক্সপ্লেনেশন খুব ভালোভাবে দেওয়া ছিল। কিন্তু মানুষ শুধু টাইটেলটা দেখে না, ভেতরটা পড়ে বিভিন্নভাবে সেটা রিয়্যাক্ট করছে। এবং আমি সেখানে যদি বলি 50টা কমেন্ট আমি দেখেছি। আমি একটা স্টাডি করলাম, মানে হিউম্যান আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তো সেখানে দেখলাম সবাই এটাকে উড়িয়ে দিচ্ছে এবং প্রত্যেককে বাজে ভাষায় একটা করে কমেন্ট করছে। তাহলে এই সোশ্যাল ভ্যালুতে আমরা দাঁড়িয়ে আছি। আমরা সায়েন্সটাকে নিতে চাই না, সায়েন্সের কোনো কিছু মানে শুনতে চাই না, পড়তে চাই না, কারণ আমরা মনে করি যে আমরা সব জানি, রাইট? আমরা সব জানি। ঘটনা হচ্ছে তারা কিচ্ছু জানে না। তাদেরকে এই জায়গায় নিয়ে আসা, এটাই হচ্ছে সচেতনতা। সেই সচেতনতার কাজটা কিন্তু সহজ নয়। আমি যে প্রচেষ্টাটা করছি, এই প্রচেষ্টাটা আপনারা হয়তো শুনছেন, কয়েকজন হয়তো সচেতন হচ্ছেন, কয়েকজন হয়তো এটাকে জাস্ট বাইপাস করে দিচ্ছেন। কিন্তু এই যে প্রচেষ্টাটা আমি করছি, এটা কিন্তু আপনাদের জন্যই করছি। আমি যে তথ্যগুলো নিয়ে আসছি, যে সত্যগুলো কিন্তু অনেকটা সবটাই হচ্ছে বিজ্ঞান বেস। আমি বিজ্ঞান বেস ছাড়া কথা বলি না, কোনো রকম এভিডেন্স ছাড়া আমি কথা বলি না। এবং যদি কোনো রকম বিজ্ঞান বেস ছাড়া কোনো মতামত কেউ দেয়, আমি সেটাকে প্রতিবাদ করি। এই প্রতিবাদের কথা আবার বলি যে আপনারা নিশ্চয়ই এখন শুনেছেন যে করোনিল নিয়ে যেটা এসেছে রিসেন্টলি, এখন ভারতবর্ষের নতুন হাইভ করোনিল একটা ট্রিটমেন্ট অপশান, ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট হিসাবে একটা সার্টিফিকেশান আমাদের গভর্নমেন্ট আয়ুষ ডিপার্টমেন্ট থেকে পেয়েছে। এবং এটা একটা ট্রিটমেন্ট অপশান, সাপোর্টিং ট্রিটমেন্ট অপশান হিসাবে করোনিল একটা ড্রাগ হয়ে চলে এসছে। এইখানেই অবজেকশন। ঘটনা হচ্ছে যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনস একটা তীব্র প্রতিবাদ করেছে, এবং এই প্রতিবাদটা যথেষ্ট সঙ্গত। তারা যে আমাদের ভারতীয় যে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের কাছে এক্সপ্লানেশন দাবি করেছেন, এবং আমি এটাকে সাপোর্ট করি। কেন না, আনঅ্যাপ্রুভড একটা ট্রিটমেন্ট অপশানে যদি আমরা একটা মেডিসিন হিসাবে কাউকে ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট হিসাবে অ্যাপ্রুভাল দিই, তার কতকগুলো বিচার বিবেচনা স্টাডির প্রয়োজন আছে। সেই স্টাডিগুলো ছাড়া আমরা হাইপ করতে পারি না। তারপর এই ধরনের যখন রাষ্ট্র থেকে প্রমোশন হয়, তখন সাধারণ মানুষ কি করে না, জাম্প করে না জেনে। এই যে এত লোক শিক্ষিত মানুষ একটা সায়েন্স বুঝতে চায় না, তাহলে একটা নন সায়েন্স জিনিসকে সঙ্গে সঙ্গে গিলে নেয়। তাহলে একটা বিশাল মার্কেট, কোটি 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 টাকার বিশাল মার্কেট। তাহলে সেই মার্কেটটা ওপেন হয়ে গেল, রাইট? তাহলে মানুষ কিন্তু জানে না। এই যে আগে একবার এসেছিলো, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে আর্সেনিক অ্যালবাম, এইটার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এটা কোনো দিন কোভিড-19কে প্রতিহত করতে পারবে না। আপনারা আমার এটা শেয়ার করবেন। আমি চাই যারা দেখছেন, যারা আর্সেনিক অ্যালবাম খেয়েছেন, এখানে কমেন্ট করুন যে আপনার পরিবারের আর্সেনিক অ্যালবাম খেয়ে কেউ ইনফেক্টেড হয়েছে কি না। আমি এরকমই একটা জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম
একটা আর্সেনিক অ্যালবাম, মোস্ট প্রবলি নামটা, এটা নিয়ে একটা লেখা হয়েছিল এবং সেখানে বহু মানুষ লিখেছে যে আমি খেয়েছি, আমার হয়েছে, আমার পরিবারের সবাইকার কোভিড-19 হয়েছে, আমি খেয়েছি, আমার পরিবারের সবাইকার কোভিড-19 হয়েছে, সোশ্যাল মিডিয়ায় লিখেছে। ভালো, দিস ইজ দ্য রিয়েল লাইফ এভিডেন্স বেসড তথ্য, যে তথ্যগুলো কোথাও রিপোর্টেড হয় না। আমি কিন্তু প্রথম আমার যদি পুরনো ইয়েতে যান, যখন ওটা মার্কেটে এলো তখন এর প্রতিবাদ করেছিলাম। আমাকে অনেকে গালিগালাজ করেছে, অনেকে গালিগালাজ করেছে। সেই ব্লগ সেইটা যদি আমি কোনোদিন বার করতে পারি, অনেক পুরনো হয়ে গেছে, তারা দেখবেন সেখানে অনেকে গালিগালাজ করেছে। কারণ এটা যখন শেয়ার হয় বিভিন্ন মাধ্যমে, অনেক মানুষের কাছে যায়, রাইট, তখন তো তারা শুনতে চায় না, তারা এইগুলো শুনতে চায় যেগুলো নন সায়েন্টিফিক, কিন্তু সায়েন্টিফিক তথ্য শুনতে চায় না। কোনো একটা ডিজিজ ইন্ডিকেশনে আমাদের যে ওষুধ বেরোয়, আমাদের যে সমস্ত ট্রিটমেন্ট অপশান আসে, সেগুলোর একটা বেস থাকে, একটা সায়েন্স থাকে। সেই সায়েন্সের ওপর বেস করেই সেই ট্রিটমেন্ট অপশানটা চালু হয়। তার জন্য ট্রায়াল চলে, তার জন্য তার এফিকেসি দেখা হয়, তার জন্য সাইড এফেক্ট দেখা হয়, অনেক কিছু দেখা হয়। তো সেইগুলোকেই সামনে রেখে আমি কথা বলি। তার ফলে কি হয়, আমাকে অনেক সময় গালাগালও খেতে হয়। আই ডোন্ট কেয়ার, বিকজ আমি একটা অ্যাজ এ বিজ্ঞানী, আমি যদিও কোভিড-19 নিয়ে গবেষণা করি না, কিন্তু কোভিড-19 নিয়ে পড়াশোনা করি। দ্যাটস দ্য ডিফারেন্স। So I have wide sense to understand what is going on and what is the theory and what is the treatment option and what is direction is going on. আমি বুঝতে পারি। তো দ্যাটস দ্য থিং, মানে আমরা যে আমাদের এই পিএইচডি যারা করে, তাদের একটা স্কিল জন্মে যায়, যারা একটু পড়াশোনা, আমাদের প্রচুর পেপার পড়াশোনা করতে হয়, বিভিন্ন মানুষের পেপার পড়াশোনা করতে হয়, তারপর একটা সেটাকে নিয়ে আমরা যেটা কাজ করি সেটার উপর একটা হাইপোথিসিস করতে হয়, এবং এই ওল্ডার যেটাকে বলে স্টাডি, যে সমস্ত আগে স্টাডি হয়ে যাওয়া, সেই স্টাডিটাকে একটা রেফারেন্সে আমাদেরকে রাখতে হয়, দিয়ে আমরা সামনের দিকে একটা হাইপোথিসিস করে আমরা তার উপর গবেষণা করতে হয়। তো আমাদের অনেক পড়াশোনা করতে হয়, আমাদের অনেককে কোশ্চেন করতে হয়, অনেক অ্যান্সার খুঁজতে হয়। তো সেইগুলো আমাদের মধ্যে থাকে। অনেকে যারা পিএইচডি করেছেন বা যারা পিএইচডি করে, তাদের মধ্যে এটা থাকার কথা। অনেকে থাকে না, অনেক পিএইচডি এখন অনেক সিম্পলি পাওয়া যায়। ভ্যালুটা কমে গেছে আমাদের, যার অনেক বেসিক্যালি আমাদের অসাধু মানুষের আগমনের ফলে, সব জায়গায়, এডুকেশন সেক্টর হোক, অন্যান্য জায়গায় সেক্টরে আসার ফলে সমস্ত কিছুই একটা বাজে দিক, কালো দিকও তৈরি হয়েছে। তাহলে এই যে করোনাল এপিসোডটা বর্তমান চললো, তাহলে সেখানেও কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনস কিন্তু একটা এক্সপ্লেনেশন চেয়েছেন, এবং সেটা যে সার্টিফিকেশানে আয়ুষ দিয়েছে, সার্টিফিকেট অফ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, আই থিঙ্ক, ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টের একটা সার্টিফিকেট, যেটা হু সার্টিফিকেশনের সাথে রিলেট করে, মানে হুয়ের আন্ডারের সার্টিফিকেশনটা হয় আর কি, এরকম কিছু একটা সাপোর্টিং, অ্যাজ এ সাপোর্টিং ট্রিটমেন্ট অপশান। তো হু কিন্তু বলেছে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু বলেছে যে তারা কোনো ডেটা রিভিউ করেনি। সো দ্যাটস দ্য প্রবলেম, উই নিড মোর এক্সপ্লানেশন, মোর ক্ল্যারিটি। সেই ক্ল্যারিটিটা কি আমরা কোনো হেলথ মিনিস্ট্রি থেকে আশা করতে পারি না? নিশ্চয়ই পারি, এটা আমাদের অধিকার। আমরা একটা ক্ল্যারিটি দেখবো না? তাহলে আমরা বিজ্ঞান মনস্ক কী করে, আমরা পড়াশোনাটা কেন করলাম? পড়াশোনা করার দরকার নেই। আমরা যদি ক্ল্যারিটিটা না খুঁজি, তাহলে আমাদের তো পড়াশোনাই করার দরকার নেই। আমাদের এডুকেশনের ভ্যালু কি, আমরা যদি একটা কোশ্চেন করতে না শিখি? আমি চাই যারা ফলো করছেন, আমার মিলিয়ন ফলোয়ার নেই, আর আমার পোস্ট হাজারও শেয়ার হয় না, কারণ এই ধরনের পোস্ট মানুষ শেয়ার করেও না, আবার মানুষ দেখতেও চায় না। তো ঘটনা হচ্ছে সেইখানেই আমাদের লিমিটেশন। আমরা যারা কাজ করতে চাই, যারা সমাজকে সচেতন করতে চায়, তাদের অনেক ব্যারিয়ার থাকে। আর আমাদের কোটি টাকাও নেই মিডিয়া প্রমোশন করার জন্যে। আমরা নিজস্ব পার্সোনাল প্রচেষ্টায় সমাজের মধ্যে কন্ট্রিবিউশন করতে চেষ্টা করছি। আমার এই প্রচেষ্টা, নিউক্লিয়ার হেলথ বাংলার প্রচেষ্টা, লাস্ট 2 বছর ধরে এই প্রচেষ্টাটাই আমি করে আসছি, স্টিল টুডে, যে একটা স্বাস্থ্য সচেতনতা বাংলার মাধ্যমে। এই যে আমাদের মাতৃভাষা দিবস গেল, আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি বাংলা ভাষায় একটা স্বাস্থ্য বিজ্ঞান, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন করি, এবং আপনাদেরকে পেয়ে সত্যি আমি খুশি, এবং আপনাদেরকে রেসপেক্ট জানিয়ে বলছি যে আই এম রিয়েলি ভেরি অবলাইজ টু ইউ, যেহেতু আপনারা আমার সাথে থাকেন। তো যাই হোক, অনেকে কোশ্চেন করছেন, আমি একটু দেখে নিই।
ডক্টর রাজদীপ চক্রবর্তী, থ্যাংক ইউ ফর ওয়াচিং। রীতা পাল, থ্যাংক ইউ ওয়াচিং। শুভজিৎ সাহা, থ্যাংক ইউ। দেবাশিস দাস, থ্যাংক ইউ ওয়াচিং। উমানাথ ভট্টাচার্য, থ্যাংক ইউ। গৌরী রায়, থ্যাংক ইউ। কৌশিক মণ্ডল, থ্যাংক ইউ। পূজা কর্মকার, থ্যাংক ইউ। তো আমি যে বার্তাটা আজকে দিতে চাইলাম, সেই বার্তাটা নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার হয়েছে যে উই শুড আস্ক ক্ল্যারিটি। আমরা নন সায়েন্টিফিক প্রোপাগেন্ডাকে সায়েন্টিফিক মোড়কে দেখতে চাই। কারণ আমরা অনেকে সাধারণ মানুষ, ম্যাক্সিমাম মানুষ সাধারণ মানুষ, যারা এইসব জিনিস জানেও না। তাদের এডুকেশনের লেয়ারটাও কম বেশি। এই গ্রাম বাংলার সাধারণ মানুষের কথা ভাবুন, যারা মাঠে ঘাটে কাজ করে, তাদের এডুকেশন অনেক সময় আমাদের থেকে, সাধারণ মানুষের থেকে কম হয় অন এভারেজ। সো তাদেরকে যেটা দেখাবে, রাষ্ট্র যেটা দেখাবে সেটাই তারা দেখে। এখন রাষ্ট্র যদি রং ডিরেকশানে যায় তাহলে প্রতিবাদ করা উচিত, যেমন যেটা করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, ক্ল্যারিটি চেয়েছে, সেই প্রতিবাদ তো করা উচিত। এখন আমাদের মতো হাজার হাজার সায়েন্টিস্ট আছে যারা কোনোদিন মুখ ফুটে কিছু বলে না। তারা চাকরি করে বড় বড় জায়গায় চাকরি করে, প্রচুর টাকা রোজগার করে, দ্যাটস ইট। তার বাইরে বেরিয়ে কোনো কাজ সমাজের জন্য করে না। আমি তাদেরকে বলবো, থিঙ্ক ডিফারেন্টলি। সমাজে ভ্যালুটা আমাদের কমে যাচ্ছে এখানেই। আমরা কোনো কথা লজিক্যালি কথা বলি না, এক্সপ্লানেশন চাই না। আমার বিপদ হবে ভয়। এই জায়গাটা কিন্তু আমাদের ওভারকাম করতে হবে। আমাদের এডুকেশন আমাদেরকে লজিক্যাল বানায়, আর আমাদের লজিক্যাল মাইন্ডসেট আমাদেরকে ডিবেট করতে শেখায়, কনস্ট্রাকটিভ ডিবেট। এরকম নয় আমি যেটা বলছি সেটাই সত্যি, আমার ওপরে কেউ ডিবেট দিয়ে আমাকে এক্সপ্লানেশন করে বুঝিয়ে দিতে পারে যে না এইটা বেটার হতে পারে। আমি যদি সেটা বুঝি, আমি অবশ্যই সেটা এগ্রি করব, হ্যাঁ ওটাই ঠিক বলেছ। দ্যাট ইজ লজিক্যাল ডিবেট। আমরা ডিবেট করে একটা ঘটনার ইভেন্টের গভীরে ঢুকব, সেই জায়গাটাই আমাদের সমাজে অভাব আছে। আমাদের সকাল থেকে সন্ধ্যে অবধি যদি আপনারা টিভি চ্যানেলের মুখ খুলে বসে থাকেন তাহলে কি দেখবেন? রাজনৈতিক চর্চা। এ বলে ও চোর, ও বলে ও চোর, তুই চোর, ও বলে তুই চোর, দ্যাটস ইট। যদি আমরা দেখতাম আমি এই কাজটা করেছি, এই কাজটাতে কি ভুল হয়েছে, হ্যাঁ এই কাজটাতে এইটা করলে ভালো হতো, ঠিক বলেছেন, এরপর আমরা ওই কাজটা করার চেষ্টা করব, দ্যাট ইজ ডিফারেন্ট। আমাদের কিন্তু এগুলো দেখানো হয় না, কারণ আমরা আমাদের ব্রেনটা কী চাই? ঝগড়া মারামারি চাই সব সময়। দেখুন আপনারা ফেসবুকে কোনো একটা জায়গায় যান, কোনো একটা বড় বড় পেজে যান যাদের সব মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে, কোনো একটা পোস্টে দেখুন ঝগড়া। ভারতের ছেলেমেয়েরা বাংলাদেশের ছেলে মেয়েদেরকে গালাগাল দিচ্ছে, বাংলাদেশি ছেলেমেয়েরা ভারতের ছেলে মেয়েদের গালাগাল দিচ্ছে। আমি অনেক পোস্ট দেখেছি। আরে কোনো স্বার্থ নেই এই ঝগড়ার, কিন্তু আমাদের ব্রেনটা এগুলো চাই, কারণ আমরা সেইভাবেই তৈরি হয়েছি। আমরা সমাজ থেকে এইটাই অ্যাবজর্ব করতে করতে বড় হচ্ছি। আমরা লজিক্যালি ভাবছি না। এটাও কিন্তু আমাদের একটা ওয়ান কাইন্ড অফ, যদি বলা হয় মেডিকেল সায়েন্সে, এটা একটা ডিসঅর্ডার। উই নিড টু বিহেভ প্রপারলি। এটা কিন্তু মেন্টাল হেলথের ব্যাপার, কিন্তু সেই হেলথটা আমাদের কিন্তু কনসিডার করা হয় না, আমরা এখনও দেখি না, কিন্তু ভবিষ্যতে মেজার করা হবে। কারণ ওয়ার্ক প্লেসে আপনার সোশ্যাল বিহেভিয়ারটাকেও এখন যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় সেগুলোকে স্টাডি করা হয়। এখন নতুন নতুন এজেন্সি আছে যেটা আপনার ফেসবুক পেজে আপনার অ্যাক্টিভিটিস, আপনার কমেন্ট, আপনার মাইন্ডসেটটাকে রিড করে রিপোর্ট করে দেবে। দ্যাটস দ্য মেন্টাল ইলনেস। আপনি সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে তাই ভাষায় প্রয়োগ করে বীরত্ব দেখাচ্ছেন উইদাউট কোনো লজিক, দ্যাটস দ্য ইলনেস। কিন্তু সেই কথাটা আজ পর্যন্ত কোথাও শুনেছেন? আমি বললাম আমাদের সোসাইটির 90% মানুষ ইল মেন্টালি, যেটা সোশ্যাল মিডিয়া থেকে দেখা যায়। এত বড় কথা বললাম, ইটস ট্রু, কিন্তু সেটাকে আমরা কাউন্ট করি না। কিন্তু আগামী দিনে কিন্তু এগুলো কাউন্টেবল হবে এবং হওয়া উচিত। এই কাউন্টেবল হওয়াটা উচিত, কারণ সেই জিনিসগুলোই আমাদের মধ্যে কি করে অ্যাক্টিভ, মানে আমাদেরকে ওই দিকে তাড়িত করে, রাইট? একটা ভুল ডিরেকশানে নিয়ে যায়, সমাজকে ভুল ডিরেকশানে নিয়ে যায়। তো আমাদের ওইখানেও বাঁধন দেওয়ার দরকার আছে,
ওই ধরনের অ্যাক্টিভিটিগুলোকেও বাঁধন দেওয়ারও দরকার আছে। তো যাই হোক, আলটিমেটলি যে পয়েন্টে এলাম আমি, যে পয়েন্টে আসতে চলেছি, যে আমাদের কিন্তু সচেতনতা রাখতে হবে এবং আগামী দিনে আমাদেরকে আর সেটা কন্টিনিউশনটা করতে হবে। আমাদের ফার্স্ট ওয়েভ আমরা মানলাম, আজকে ফার্স্ট ওয়েভটা একটা মোটামুটি উঠলো, ডাউনের দিকে এলো, ইনফেকশন কিন্তু জিরো হয়নি। নাও সেকেন্ড ওয়েভ, হার্ড ইমিউনিটির কথা উঠে আসছে অনেক চ্যানেলে, বড় বড় চ্যানেলে দেখবেন হার্ড ইমিউনিটি নিয়ে বড় বড় বিতর্ক হয়েছে। ম্যাক্সিমাম মানুষ হার্ড ইমিউনিটির পক্ষে কথা বলছেন, আমি তার বিরোধিতা করছি। কেন? দ্য হার্ড ইমিউনিটি ভারতবর্ষের মতো দেশে এত অল্প সময়ে করা সম্ভব নয়। কিছু সেরো স্টাডি হয়েছে যেখানে দেখানো হয়েছে বিভিন্ন জায়গায় অ্যান্টিবডি সার্চ করে, ইনফেকশন সার্চ করে দেখা হয়েছে, এবং সেখানে 20 থেকে 30% মানুষের মধ্যে একটা ইন্টিগ্রেট করলে তার একটা অন এভারেজ 20 থেকে 30% মানুষ যে আমাদের ইনফেক্টেড হয়েছে বা তাদের শরীরে কোভিড-19-এর অ্যান্টিবডি আছে, সেরকম বিভিন্ন রিপোর্ট আছে, এবং সেগুলো খুবই ছোট ছোট স্টাডি। তাহলে একটা হার্ড ইমিউনিটিতে মানে হচ্ছে যে হার্ড ইমিউনিটি কখন রিচ করা হয়? হার্ড ইমিউনিটি তখনই রিচ করা হয় যখন কোনো একটা ইনফেকশন ছড়িয়ে পড়ে মোর দ্যান 50% মানুষদের মধ্যে, মানুষ থেকে মানুষের ইনফেকশন হতে হতে, অথবা আমাদের ভ্যাকসিনেশন ড্রাইভের মধ্য দিয়ে আমরা হার্ড ইমিউনিটিতে পৌঁছাতে পারি। কিন্তু সেটা আমাদের ভারতের মতো দেশে তৈরি হতে এখনও অনেক সময় লাগবে। অনেক বিতর্ক হয়েছে, আপনারা হয়তো অনেক বিতর্ক দেখেছেন, মানে অনেক বড় বড় লোক অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এখনও হার্ড ইমিউনিটি ভারতের মতো দেশে হওয়া সম্ভব নয়। উই হ্যাভ টু ওয়েট। হার্ড ইমিউনিটি আসে যদি একটা, এই যে আজকে কোভিড-19 1 বছর 3 মাস হয়ে গেল, আবার সেকেন্ড ওয়েভ আসছে, আমরা এখনও জানি না এই সেকেন্ড ওয়েভটা কতদিন থাকবে, আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো কি না, এটা একই রকম আবার উঠবে, একই রকম নতুন বিভিন্ন ভ্যারিয়েন্টের ইনফেকশন ছড়াবে, আবার একই রকম সিচুয়েশান আসবে, উই ডোন্ট নো। কিন্তু আমরা প্রিভেন্ট করার রাস্তা ভাবতে পারি, যে আমরা প্রিভেন্ট করবো, এটা ভাবতে পারি যে আমরা এটাকে প্রিভেন্ট করবো। আমরা এখন কমে আছি, ইনফেকশন রেট এখন কম আছে, আমাদের উই হ্যাভ টু প্রিভেন্ট। সে প্রিভেন্ট করতে গেলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, এবং ভারতবর্ষের মতো দেশে সেখানে প্রত্যেককে সচেতন করা সম্ভব নয়, এবং আমাদের সিস্টেম সেটাকে সাপোর্ট করে না। আমাদের সাধারণ মানুষ সেই সেই অ্যাওয়ারনেসটা পায় না, আমাদের সিস্টেম সাপোর্ট করে না। বহু মিটিং মিছিল যেগুলো আজকে দেখা যাচ্ছে টিভি চ্যানেলে, বিপ্লব আন্দোলন, কোনোটাই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে না। তাহলে আমাদের সিস্টেম সাপোর্ট করে না, রাইট? যাই হোক, আমাদের কিন্তু এটা আছে, এটা আমাদের একটা নন সায়েন্টিফিক সিস্টেম, যেখানে আমাদের রাজনৈতিক নেতারা সায়েন্স জিনিসটাই বুঝতে চান না, বোঝেন না, সাধারণ মানুষকে বলেন না। সেখানে আমাদের দুর্ভাগ্য। না হলে আজকে এত কম মানুষ আমাদের পলিটিক্যাল নেতারা আরও দায়িত্ব নিয়ে কাজ করতেন। এই ধরনের বড় বড় মিটিং মিছিল যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম, সেটার উপর কিছুটা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেন। এত বড় মিটিং মিছিলে স্বাস্থ্যবিধি মেনে চলা আর বলা, এটার মধ্যে পার্থক্য থাকে। অল্টারনেটিভ রাস্তা খোঁজার দরকার ছিল, যে কিভাবে শুধু সারা ভারতের কথা বলছি, এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাচ্ছি। এটা সোশ্যাল মিডিয়ায় আমার ব্যক্তিগত অভিমত, যে আমাদের রাজনৈতিক নেতারা আর একটু সচেতন হতে পারতেন, মানুষকে আরও বেশি সচেতন করতে পারতেন, এবং তাদের অ্যাক্টিভিটিস একটু নতুন ডিরেকশানে করতে পারতেন। আমরা সবাই নতুন ডিরেকশানে এসেছি, কাজ করছি, ঘরে থেকে কাজ করছি, রাইট? এখন আমরা কাজ করি ঘর থেকে, অনেক জায়গা থেকে ঘর থেকে কাজ হয়, অনলাইনে কাজ হয়, আমরা চেঞ্জ হচ্ছি। তাহলে ওই সিস্টেমটাও যদি একটু চেঞ্জ হতো, আমাদের সাধারণ মানুষের সুবিধা হতো। যারা মারা যাচ্ছে, এটা কিন্তু আমি ভয়ের জন্য বলছি না, তাদের অসাবধানতার জন্যে, আমাদের শিক্ষার জন্যে। আজকে কিন্তু আমাদের হসপিটাল সিস্টেম অনেক ইমপ্রুভ হয়েছে। যদি বলেন পশ্চিমবঙ্গের কথাতেই যদি আমি বলি, অনেক ইমপ্রুভ হয়েছে। প্রথম দিকে যেভাবে ছিল, পরের দিকে কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে, খুব র্যাপিড কিছু স্টেপ নেওয়া হয়েছে। এটা তো পুরো হঠাৎ আসা, এই ধরনের সিস্টেম তো আমরা তো অভ্যস্ত নয়। আমাদের এক একটা হসপিটালের এক একটা বেডে অনেক সময় 2টো পেশেন্টের কথা শুনি সারা ভারতবর্ষ জুড়ে, যেহেতু আমাদের এত পপুলেশন,
রাইট, ফ্রিতে সিস্টেম, হসপিটাল গভর্নমেন্ট সেক্টর ফ্রি, সেটা মেনটেন করা ইজ রিয়েলি টাফ। তো সেখানে অনেক সময় কম বেশি আয়োজন থাকে, হতেই পারে, এক্সপেক্টেড। সেটা আমাদের সবসময় চেষ্টা থাকবে ইমপ্রুভ করার। সেই ইমপ্রুভমেন্টটার জন্যেই ভালো দক্ষ নেতার প্রয়োজন, যারা মন্ত্রী হয় তাদের স্ট্র্যাটেজিক প্ল্যানের প্রয়োজন। আর বেসিক্যালি মন্ত্রী তো অনেক সাপোর্টেড থাকে, অনেক হেলথ কেয়ার বিজ্ঞানী বলুন, ডাক্তার বলুন, তাদের দিয়ে। সো তাদের ইন্টেলিজেন্সটা অনেক বেশি হওয়া দরকার, কারণ তারাই তো গাইড করেন। তো যাই হোক, সামগ্রিকভাবে যদি সোসাইটির কথা আমরা ভাবি, তাহলে আমাদের প্রত্যেককে, আমি, আপনি, রাজনৈতিক নেতা, রাষ্ট্র, সবাই মিলে আমাদেরকে এক সূত্রে গেঁথে এই সচেতনতার বার্তা প্রয়োগ করতে হবে এবং অ্যাক্ট সায়েন্টিফিক্যালি। যদি আমরা নন সায়েন্টিফিক্যালি অ্যাক্ট করি, যেগুলো আমরা করছি, সেটা কিন্তু আমরা আমাদেরই ক্ষতি করছি, আমাদের মানুষেরই ক্ষতি করছি। যাই হোক, আজ অনেক কথা বললাম। আলটিমেট লাস্ট বার্তা, আমাদের সেকেন্ড ওয়েভ আসার সম্ভাবনা আছে, নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আসার সম্ভাবনা আছে। তাই সচেতনতা একমাত্র পথ। নিজেকে সাবধানে রাখুন, নিজের পরিবারকে সাবধানে রাখুন, আর আমরা একদিন ঠিক জয় করব। মানসিক শক্তি রাখুন, উইল ওভারকাম। ভালো থাকবেন, নমস্কার।